প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন ফরদ মাজহার, যার কোনো পরিচিতির দরকার নেই। ফরদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি, যার ফলে যেটুকু শেখা, যেটুকু জানা রাজনীতি, সমাজ, দর্শন সম্পর্কে, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া, আপনার কাছ থেকেই জানা। এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু সাম্প্রতিক সময়ে না, আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে, তখন হয়তো ফরদ ভাই আমাদেরকে চিনতেন না, সেই সময় থেকে ফরদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরদ ভাইয়ের মাধ্যমেই মার্কস চেনা। ফরদ ভাই, স্বাগতম আপনাকে। সুন্দর সুন্দর কথা বলছেন, আমাকে অনেক ধন্যবাদ, খুবই ভালোবাসি আপনাকে। আপনি এর জন্য গ্রেট জব, অনেক বড় কাজ করছেন, আমরা চেষ্টা করছি সবাই মিলে। অনেক ফরদ ভাই, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো, গণ অভ্যুত্থান ঘটলো, এটা অনেকে বলে গণ অভ্যুত্থান, অনেকে বলেন বিপ্লব। আপনি এটাকে কি বলেন, কেন বলেন? একটা হলো ডেসক্রিপটিভ, আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক কথা, যেটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। এমনি কনসেপচুয়ালি, মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, অনেক সময় বিপ্লব বলে লোকে বলশেভিক রেভলিউশন বা মাসুদ রেভলিউশন বুঝে। এই জন্য আমি সাধারণত বিপ্লব শব্দটা পরিহার করি। কারণ হলো যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি। কিন্তু অবশ্যই এক অর্থে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব। এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি, তখন এর কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন, সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা এটা থাকবে, এটা প্রতিষ্ঠা থাকবে, এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার, তার যে ব্যক্তি অধিকার, তার বাক অধিকার, কথা বলার অধিকার, তার মর্যাদা, এটা হরণ করতে পারে, তাকে গুম করতে পারে, কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে। এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে, এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য। এই অর্থে এটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে। কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব, তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না। কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না, মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না, আমাদের টেকনোলজি ট্রান্সফারে সহায়তা করছে না, আমাদের বেকার সমস্যার সমাধান করছে না, আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না, আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায়, চিরকাল যে আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া, আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাইটা। এই যে শ্রেণী, এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের লক্ষ্য। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই 72 সালের পর থেকে, বিশেষত আপনার 75 সালের পর থেকে একটা নিউ লিবারাল ইকোনমি গড়ে উঠতেছে, একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে, মানে আপনার বহুজাতিক কোম্পানির কলোনি বানাইছে। এটা থেকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে, যাদের কন্ট্রিবিউশন আছে, টেকনোলজি যারা ডেভেলপ করছে, বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে, তারা যারা শ্রমিককে শোষণ করে না, শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা পারলে সপ্তাহে মিটিয়ে দেয়, এই শ্রেণীকে সামনে নিয়ে আসা, এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী, তার সঙ্গে সৈনিকের মৈত্রী, এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতিতে পরিণত করা। যদি তাও আমরা না পারি, নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য। এটা করতে হবে 5-6 বছরের মধ্যে। এইটা হলো গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য। তাই এটা যদি আমার জনগণ বুঝে যায়, তাহলে সে বুঝবে সে গণ অভ্যুত্থানটা করলো, কেন সে গানটা দিয়ে, কেন সে পঙ্গুয়া বসে থাকে ছেলেগুলো আমাদের এখন, ঠিক না? কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নেই। তো এই ছেলেগুলো এটার জন্যই আপনাকে এই বন্ধুকে বুলেটের সামনে দিয়ে বলতেছে, ঠিক আছে না? তো এটা যদি আমরা বুঝি এই গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি, পরিষ্কার লক্ষ্যটা কি, তাহলে যদি জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করবো, আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে। এই জন্য বিপ্লব কথা কেন বলি না, আপনি নাকি বলি, অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরোনো যেসব অপকর্ম, এটা আমরা জানেন, আপনি এদের অপকর্মের কারণে এরা কখনোই জনগণের কথা চিন্তা করে না। জনগণের দাবিটা কি, তার ইচ্ছেটা কি, তার অভিপ্রায়টা কি। যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে, তাহলে এটাই কিন্তু জনগণ চায়। সে একটা ভালো অর্থনীতি চায়, ভালো ইকোনমি চায়, সে একটা চাকরি চায়। আমি এখানে কোটা সংস্কার, চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা, বেকার হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি তারা চায় না, একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায়, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে চায়। এটাকে হলো গণ অভ্যুত্থানের লক্ষ্য। সমাজতন্ত্র কায়েম আমাদের এই বিপ্লবের বা এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব শব্দের ব্যবহার না করাটাই ভালো।
যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি, একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরদি হতে পারি, তাদের জন্য বেশি সুযোগ বাইর করতে পারি, শিক্ষাতে বেশি সুযোগ বাইর করতে পারি, আমাদের ছেলেমেয়েরা ভালো করে শিক্ষা পেতে পারে, এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা। কার বিপরীতে? বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে। এই বিল গেটস আছে, জুকারবার্গ আছে, এই বড় বড় কোম্পানি, অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুটপাট করতেছে। এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি। সে অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে, জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো, সারা দেশের জনগণ, এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো, জীবন দিল, রক্ত দিল, এবং এর পথে যে বাধা, প্রধান বাধা, তাকে উৎখাত করলো। এখন এই আকাঙ্ক্ষাটা, তারপরে যে সরকার গঠিত হলো, সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে, বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? এই আকাঙ্ক্ষা খুব ভালো। এখন আপনি আকাঙ্ক্ষা শব্দ ব্যবহার করতে খেয়াল করেন। আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো। মানে এটা আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম, এটা কিন্তু জীবের চাহিদা। আমি এটা তো একটা সমাজে আমি বাস করি, আমি রক্তমাংসী মানুষ, আমার তো চাহিদা আছে। কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার। সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী, আমি যেটা রাজনৈতিক জনগোষ্ঠী, এটাও কিন্তু আমার চাহিদা। এটাকেই আপনার রাজনীতির ভাষায় বলা হয় অভিপ্রায়। উইল অফ দ্য পিপল আমরা বলি না, উই পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। এখানে কিন্তু জাতিবাদ নাই, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত, এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো, এমন একটা রাজনৈতিক ভাবে এটাকে এমনভাবে আমরা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি। তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না, তার মধ্যে আপনার চাকমারা থাকবে, তার মধ্যে সাঁওতালরা থাকবে, তার মধ্যে রাজবংশী থাকবে, সনাতন ধর্মের লোক থাকবে, ঠিক আছে, নারী পুরুষ থাকবে, আস্তিক নাস্তিক থাকবে। এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব, সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। দেখেন, এটা কিন্তু জাতিবাদ না, কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন। এটা কিন্তু ইসলাম জাতিবাদ না, কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন। ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে, সমাজে ছড়াই আছে, ঠিক আছে না? বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয়। কারণ আপনাকে বাংলাদেশি হতে পারেন, আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদী কথা বলে, তারাও থাকবেন, এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন, কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না। এটাই একমাত্র আপনার চিরায়ত আপনার কি বলে পরিচয়। আর বাকি পরিচয়গুলো ভুল, ওদেরকে আপনি নির্মূল করবেন, মুসলমানদেরকে নির্মূল করবেন, ইসলামকে নির্মূল করে দিবেন, বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন, খালি আপনাদের মতো করে সাজাবেন, এটা হবে না। মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি, যেমন হাতুড়ি টাইপের আর কি, ওই যে হেলমেট হাতুড়ি টাইপের, এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া, এটা হলো এই গণঅভ্যুত্থানের যে মূল মর্ম। জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায় খুব সুন্দর। একটা জনগণের অভিপ্রায়, একটা অভিপ্রায়, আর একটা আমি খুব সুন্দর করে বলেন যে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই দুটো মিলে গণঅভ্যুত্থান। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে চুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি চুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট, আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই, তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই। এখন যখন নিয়োগও দিচ্ছে তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে, আর কিছু কিন্তু ঢুকতেছে না, ওখানে তারাই ঢুকতেছে, আইনও তাই, সবকিছু তাই। তার মধ্যে খালি আপনার একটা উপদেষ্টা বানাইছেন, আপনি উপদেষ্টাটা কার উপদেষ্টা? আপনি চুপ্পুর উপদেষ্টা। ফাইন, এটা দ্বারা কি আমি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন? জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড তুলে দিয়েছে, তার হৃদয়টা দিছে আপনাকে। ডক্টর ইউনূসকে জনগণ তার হৃদয় দিছে, তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃৎপিণ্ডটা তার হাতে তুলে দিয়েছে হেফাজত করার জন্য। তো উনি করলেন ঠিক, উনি ক্ষমতা এসে কি কাজ করতেছেন? এটা কি হলো? আমি তো এসে বলে দিচ্ছিলাম আমি এটা হবে ঘোষণা, এটা কোনো ওই অধ্যাদেশ হবে না, অধ্যাদেশ না। কিন্তু এখন তুমি অধ্যাদেশ বানাবেন, আর কেন পারবেন? আর তো কোনো বাড়ির উপায় নেই। তাকে হতে হবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায়, এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম। এটাকে বলে সিম্পল প্রোক্লেমেশন। যেমন করে আমরা 1971 সালে ঘোষণা করছি না আমাদের স্বাধীনতা, তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি, ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে। এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ, যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে তিনি তো ব্যক্তি ইউনূস না, তিনি তো জনগণ, তিনি তো খোঁজ আকার করছেন, ফলে তার আদেশের জনগণ মানবে।
এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন, কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে, জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে। সভাপতি তিনি সামরিক শাসক হবেন না, পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়েম করবেন। এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন? তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে, অসুবিধা নেই, শাসন ব্যবস্থা করার জন্য যে আইন আছে তাই চলবে, আদালত তেমনি করে চলবে, শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না, আর সব চলবে। এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত, খুবই কম, এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেয়া, এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক। দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করেছেন। আরে ভাই, আপনি কেন বিপরীতে দাঁড় করাবেন? রাজনৈতিক দলগুলোকে আসে, তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্য, তারাই তো বলবে, তাদেরকে তো আপনি ইনভলভ করবেন। এখন ইনভলভ করার বহু পদ্ধতি আছে, নানাভাবে করতে পারতেন। প্রথম আপনি করতে পারতেন বলতে, ঠিক আছে ভাই, আমরা তো আসছি, আমরা তো নির্বাচিত কেউ না, কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত, মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা এবং তুমি মেজরিটি দ্বারা তুমি রাষ্ট্র চালাইতা, আমি পুরো জনগণ দ্বারা আসছি, আমি সেই পুরো জনগণ ভাই তুমি আসো। তো আসো আমরা একটা কাজ করি, আমরা একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করি। আমরা ন্যাশনাল কাউন্সিল তোমার থাকো আওয়ামী লীগ ছাড়া, তোমরা থাকো আমাদের মধ্যে, সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা, নিরীক্ষণ করবা, আমাদেরকে ওয়াচডগ আকারে থাকবা, যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি। আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো, আমরা উপজেলায় যাব, আমরা গ্রামে গ্রামে যাব, আমরা জেলায় যাবো, ঠিক আছে, আমরা ওয়ার্ডে যাবো, ওখানে মিটিং করো, তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও, তোমরা তর্ক বিতর্ক করো এবং তোমরা সকলে মিলে আমাদেরকে বলো কি ধরনের বাংলাদেশ তোমরা সকলে চাও। আমরা তো, আমি আছি গার্ডিয়ান, আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছিয়ে এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে, সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেবো, গণপরিষদ তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক করে তারা একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে, ওটা আমরা রেফারেন্ডে দেবো। এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো। তো নিঃসন্দেহে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে, কেন করবে না? তারা তো গণবিরোধী লোক না। আপনি ধরে নিতে পারেন না যে আপনার তারা যেহেতু একটা অতীতে তারা একটা ভুল কাজ করছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরও তো পরিবর্তন হয়েছে, তারা তো দেশে ভালোবাসে, ফলে আপনি যদি ভালো প্রস্তাব দেন তারা কেন এই প্রস্তাব মানবে না? রক্ত দিয়েছে, তারা সক্রিয় অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে তাদের কর্মীরা। সেই জন্য তাকে আমি বারবার বলেছি, খেয়াল করেন, আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আছে, কারণ বিএনপি তো দলে নাই, কিন্তু বিএনপি তো ক্ষমতা আছে, তাদের দ্বারাই তো এই সরকার নির্বাচিত হয়েছে, থাকতে পারতো নাকি? এটা তো কাণ্ডজ্ঞানের বিষয়। আপনি রাজনৈতিক দলগুলোকে আপনি কি করতেন? সঙ্গে নিতেন, তাদের পরামর্শ নিতেন, তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো, আপনারা আমাদের ভালো বুঝেন, আমাদেরকে সহায়তা করেন। একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি আপনাকে তথ্য আকার করি, প্রত্যেককে সাক্ষী দিবে আজকে রাজনৈতিক দলের বড় বড় নেতা, প্রত্যেকে আমাকে বলছে ফরাদ, আপনি যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব, আপনি দেখেন এটা করতে পারেন কিনা। আমাদের ভাই আমি চেষ্টা করতেছি, আপনারা আমাকে সহায়তা করেন, কিন্তু দেখেন আমি কোথায় নিয়ে গেলাম চেষ্টা না। কিন্তু ঘটনা হলো এটা, ঘটনাটা প্যাচ খেয়ে গেল কোথায়, কিভাবে, কার জন্য, কারা এর জন্য দায়ী? প্রথম থেকে গোড়ায় গলতটা কেন হলো? আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি, আমি নিজেও ভিডিও করেছি। যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি। আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন। তো অনেক আইডিয়া ছিল, কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপ্পুর কাছে শপথ নয়, শপথ করাবে জনগণ, জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসাবে প্রফেসর ইউনূস শপথ নেবে। কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথাকথিত সাংবিধানিকতার দিকে নিয়ে গেল? আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে? আমি পয়েন্টে আসতেছি আপনাকে, আমি আগে শপথ কথাটা একটুখানি পরিষ্কার করি। অনেক সময় আমাদের জনগণ, সাধারণ মানুষ বুঝতে পারে না যে বোধহয় শপথ নেওয়াটা বোধহয় খুব বাধ্যতামূলক। না, শপথ নেওয়াটা বাধ্যতামূলক না, এটা একটা আনুষ্ঠানিকতা। আমরা এটাকে সুন্দর করতে চাইছি, মানে আপনিও সুন্দর করতে চাচ্ছেন। একটা দেখেন ব্যাপারটা কত মধুর হইতো, এটা বিপুল একটা শোনা যে আপনি শহীদ মিনারে দাঁড়িয়ে আপনি আপনার নতুন যে গণঅভ্যুত্থানের সরকারটা শপথ নিচ্ছে। আসলে কিন্তু খালি লাগে ঘোষণা, প্রোক্লামেশন, আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে, আর কিচ্ছু লাগে না। আমরা স্বাধীনতা তাই করে, ৭১ তাই করেছি। মুজিবনগর কি করেছে, কি কাজ করেছে? এটা তো আসলে পৃথিবীর সব দেশ সেটা হয়েছে। এটা একটা প্রোক্লামেশন, আপনি ঘোষণা দিচ্ছেন, কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। সেই ক্ষমতাটাকে আপনি শুধুমাত্র ফর্মালি ডিক্লেয়ার করতেছেন, আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম। এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন, তার মধ্যে এটা হলো মূলনীতি। প্রত্যেকটা স্বরে ক যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে, তারা প্রত্যেকেরা জানে। এখন তারা এর জন্য দায়ী। এখন আপনি ধরুন, আমি তো উইচ হান্টিং এ পছন্দ করি না, আপনি জানেন, আপনি পছন্দ করেন। আমরা মনে করি এটা নিশ্চয়ই ইতিহাসে লেখা হবে। আমি মনে করি যারা আপনার
ওই 6 তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলাই দিয়া একদিন আগে আনছে এবং শেখ হাসিনাকে পালায় যেতে সহায়তা করেছে, তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বুঝাইছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না। এই যারা যারা এটা মশাই যুক্ত ছিল এরা এর সঙ্গে আপনার এটা। আপনি কি তাহলে বলছেন ফরদ ভাই যে 6 তারিখে ঠিক ছিল লং মার্চের কর্মসূচিটা, এটা আগায় নিয়ে আসাটা পিছনেও একটা উদ্দেশ্য আছে? তো কি যুক্তি আমাকে বলেন? আমি তো এই যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না। আপনি 6 তারিখের প্রোগ্রাম আপনি কেন 5 তারিখে আনবেন? নিশ্চয়ই কারণ ভিন্ন কোনো পরিকল্পনা ছিল, না থাকলে 6 তারিখে প্রোগ্রাম 5 তারিখে কেন আনবেন? এটা তো ছাত্রদের প্রোগ্রাম ছিল, আপনি তৈরি করে আনছেন। আপনি কি তাকে আপনি আমাকে বলেন না, আপনি তো আমার কম বেশি তথ্য জানা আছে, আমি তো তথ্য খুঁজতেছি, জিজ্ঞাসা করতেছি ভাই 6 তারিখে পুরো 5 তারিখে আনার যুক্তি রাখি, কি এমন ঘটনা ঘটলো যাদের আমাকে 5 তারিখে আনতে হবে? এবং 5 তারিখের যেটা আমার কাছে তথ্য, আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিক আমাকে শুদ্ধ করবেন, কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারতে। তারা এগুলো কি ওয়াকার সাহেব নিজেই বলেছে, এটা আমি নিজের কানে শুনেছি যে উনি বলেছেন যে সে জানতো না। এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন, কারণ এটা তো শুধু এক ব্যাপার না যে এটা বাসে চলে গেলাম, তো এটার সাথে পারমিশন নিতে হয়, এটার সাথে এভিয়েশন আছে, দুই দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে, তারপরে একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে, সবকিছু তো এটা তো ডকুমেন্টে থাকবে। বাট এনিওয়ে আমরা কিন্তু আপনাকে না শুধু মিলিটারি কেউ ছাড়াও, কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ারফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারালি প্রায় লুকিয়ে তাকে নিয়ে চলে গেছে। কথা হচ্ছে আপনি এটা বদলাবার যুক্তিটা কি? ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ, তারা তো মূল নেতা না। বা পরবর্তী যে 3 জন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো, তারা কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে? তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা? না, কোনো কাউন্সিল হয়নি। মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল না। পুরো অভ্যুত্থানটা ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল, তারা ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করবো। আমি প্রশংসা করেছি, আপনি প্রশংসা করেছেন, আমরা তাদেরকে বলবো যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে। কিন্তু খেয়াল করেন, আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু অস্বীকার করছেন। আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্রছাত্রী শুধু ছাত্র বলাটা ভুল, এটা পেট্রিয়ার্কি, আমরা বলি এটা আমাদের দোষ। না, ছাত্রীদের আমাদের এটা স্বীকার করতেই হবে ফরদ ভাই। এটা তো আমরা ওভারওয়েলমিংলি ছাত্রীরা যেভাবে পার্টিসিপেট করেছে এই বিপ্লবে, মানে এই গণঅভ্যুত্থানে, চিন্তাই করা যায় না, আগে কখনো দেখা যায়নি। তারা যদি প্রতিনিধিত্বের কথা যদি হতো তাহলে তো একটা মেয়ে দেখতাম। আমি এটা বলেছি, আমি এটা আমার এপিসোডে বলেছি যে আমরা একটা মেয়ে দেখতাম। তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল, সেখান থেকে থাকতে পারতো, সেটার একটা ব্যাপার। তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা 3 জনকে কেন পছন্দ করলেন, এটা তাদের কি এমন ছিল। এবং যখন ডক্টর ইউনূস বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসিয়ে, আরে ভাই তোমরা হোয়াট ডু মিন? এই পুরো জনতা, তার সঙ্গে সৈনিকরা ছিল। আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো, তারা যখন অস্বীকৃতি জানালো, তখনই তো বিজয়টা হলো। সৈনিকদের অবদানটা আপনি কিসের ভিত্তিতে অস্বীকার করবেন? এই সৈনিক ছাড়া কি চলবে? এই সৈনিকদের আপনি এখন আবারও এখন হিল রাখছে, এখন তাদের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এখন কি করবেন? আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের সৈনিকরা কত খারাপ এই প্রচারের মধ্যে নামা দিলেন আপনি। এটা কি ঠিক হচ্ছে? শুধু সেটাই না, এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরদ ভাই, খুবই ডিস্টার্বিং ইমেজ আসছে। তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে, সেটা রেকর্ড করছে, ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। এবং এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকবে। আমি এটাকে বিপজ্জনক মনে করি, কারণ আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো ভাবে হোক তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অসম্ভব রকম জরুরি। আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনোভাবে আন্তর্জাতিকভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে, এমনকি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয়। এবং এটা যে নেতিবাচক আকারে হাজির না করার পদ্ধতি খুবই সহজ। আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন, ভাই তোমরা কি চেয়েছো বলো। আমরা বাংলাদেশ, আমরা তো নতুন একটা সরকার, এটা শেখ হাসিনা সরকার না, এটা অতীতের সরকার না, আমরা নতুন জনগণ আসছি, সেই জনগণের তোমরা এটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে, তাদের সেলফ ডিটারমিনেশন, যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনার সেলফ ডিটারমিনেশন অধিকার আছে। আমরা এর আগে যখন কামাল হোসেনের যে সংবিধান বানানো হয়েছিল, সেখানে তাদের যে মালিকানার যে অধিকার, এটা কালেকটিভ, এটা একটা কি, একটা কালেকটিভ, একটা গোত্র সম্পত্তি। সেই গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না 1972 সংবিধানের মধ্যে। আপনি তো পুরো ঝামেলাটা লাগাই রেখেছেন তো ওই জায়গাতে। আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও,
তারপর আপনি বললেন যে তাদের সম্পত্তির যে ধরন, সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না 72 সংবিধানে। আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন, অস্ট্রেলিয়া ফেলে যাওয়ার কথা ছিল। ফেলে দিয়ে বলতেন যে আমরা কিভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করবো, তুমিও বাংলাদেশের টিকে রাখার তুমি একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, তোমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারবো না। তার তোমার সঙ্গে আরো সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা, আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ ইস্টে যে বিভিন্ন রকম রাজ্য, তাদের স্বার্থটাতে জড়িত হয়ে গেলেন। মানে আমাদের যে এত একটা ভূরাজনৈতিক যে বিন্যাস, সেই বিন্যাসের মধ্যে কৌশলগত ভাবে এবং নীতিগত দুটি, একটা কৌশলের দিক, একটা নৈতিক দিক। নৈতিক হলে যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, ফলে তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়ে সে থাকতে পারবে, সে ক্ষুদ্র জাতিসত্তা, কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সে অংশীদার। আপনি তাকে তো অংশীদার করতে হবে ভাই। আপনি না করে আপনি কি করতেছেন, তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি নামা দিচ্ছেন। তো এটা হবে একটা সাংঘাতিক ইনস্টেবিলিটি। আমার তো লং খাড়া যাচ্ছে চিন্তা করলে আগামী দিনে কি হবে বাংলাদেশ। আমি তো ভয় ঘুমাতে পারছি না। আপনাকে আমি এই দেরিতে এসে বসলাম, আমি তো মানে গত 3-4 দিন ঘুমাতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে দেশ। তো আমি মনে করি যে এগুলো তো ভাববার তো লোক আছে। আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন পেটি বুর্জা মধ্যবিত্ত শ্রেণীর কত সাংঘাতিক সমস্যা আছে, যে কথায় কথায় তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ। আমার একটা বই আছে, আমি দেখেছি গণপ্রতিরক্ষা, সেখানে আমি বারবার আর্গুই করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। বিএনপিকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি, ভাই তোমরা র্যাবটা করতে পারবে না, এটা ক্ষতি হবে তোমার। আমি লিখেছি যে এই র্যাবই বিএনপিকে ধ্বংস করবে, আমি দেখেছি আমার সেটা। খেয়াল করেন, আপনি সৈনিকদেরকে নিয়ে এসে ঢুকাচ্ছেন র্যাবে এবং এরাকে শিখাচ্ছেন নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর, তারা ফিরে যাচ্ছে আবার সেনাবাহিনীতে। আপনি পুরো সেনাবাহিনীকে আপনি কিন্তু দূষিত করছেন, বিকজ সেটা মোরাল ভ্যালুস অ্যাজ এ সোলজার, তার ডিগনিটি অ্যাজ এ সোলজার। একটা সোলজার কখনোই একটা নিরস্ত্র মানুষকে গুলি করতে পারে না। এটা তার ফিলোসফির মধ্যে নেই, এটা তার দর্শনের মধ্যে নেই, এটা তার নীতির মধ্যে নেই। মানে এটাকে বলে সোলজার। আমরা সবসময় কিন্তু সৈনিকতাকে একটা খারাপ চোখে দিই। কেন খারাপ? আপনি সৈনিকতার সামনে দেশকে রক্ষা করবেন কি করে? আর এখনকার বৈরী বিশ্বে যেখানে আপনার ডান দিকে আপনার ভারত, ওদিকে মায়ানমার, আপনি সৈনিককে শক্তিশালী না করে আপনি কি করে আপনি অগ্রসর হবেন? এখন এই যে ব্যাপারগুলো, এটাই তো গঠন কথাটা যেটা আমি বলি, যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে। এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু অন্তর্গত। যে আমাদের সৈনিকরা কেমন হবে, এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে। বাংলাদেশ যদি দেশে রক্ষা করতে চায়, আমাদের প্রত্যেককে কিন্তু বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। আমরা নাহলে কি করে। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন ফরদ মাজার, যার কোনো পরিচিতির দরকার নেই। ফরদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি, যার ফলে যেটুকু শেখা, যেটুকু জানা রাজনীতি, সমাজ, দর্শন সম্পর্কে, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া, আপনার কাছ থেকেই জানা। আমি একটু পিছনে ফিরে যাই ফরদ ভাই, এটা একটু আমার জানারও ইচ্ছা আছে, আপনার সাথেও কথা বলার প্রয়োজন ছিল, তো আমরা দর্শকের সামনেই এটা আলাপ করে নিই। ধরেন এই যে প্রেসিডেন্সের সরকার, তার যে মিনিস্ট্রি গুলো, এগুলো তো ফাংশন করছে না ঠিক মতো, কোনোটাই ফাংশন করছে না ভালোভাবে। তো এই এবং উপদেষ্টাদের কার্যক্ষমতা সবকিছু নিয়েই মানুষের মনে প্রশ্ন আছে। এই উপদেষ্টা পরিষদটা কিভাবে গঠিত হলো, কারা সিলেক্ট করলো, কোন পদ্ধতিতে এটা তৈরি হলো, এটা আপনার কি কোনো ধারণা আছে বা জানা আছে? আমি যা বাইরে থেকে দেখেছি, এটা জাস্ট হ্যান্ডপিক, একজনকে দুজন ব্যক্তির পছন্দের ভিত্তিতে এটা হয়েছে, ঠিক আছে। আমার সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো পার্টিসিপেশন ছিল না। কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে 3টা লিস্টে, যতটুকু আমার জানা, 3টা তালিকা এই উপদেষ্টা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনার এসেছিল। একটা সেনাবাহিনীর তরফ থেকে, একটা রাজনৈতিক দলের তরফ থেকে, একটা ছাত্রদের তরফ থেকে। এখন এই লিস্ট থেকে কে কোন লিস্টে ছিল এটা জানার মানে এটা আলোচনা করার দরকার নেই। ওখান থেকে পছন্দ অপছন্দ হয়েছে, কিন্তু এই পছন্দটা কিন্তু যে একটা যে ভারসাম্যহীন হয়ে গেছে, এটা এখন যে লোকে বলতেছে এটা একটা চিটাগাং পরিষদ হয়ে গেছে। আমি বলি এনজিও গ্রাম। আমি এটা খারাপ আমি ইচ্ছা কথা সেটা না, আপনার এনজিওতে থাকলে খারাপ কিছু হবে না। আপনি তো যেটা বলছেন যে আসলে দরকার ছিল যেখান থেকে নেই না কেন, যাদের একটা পলিটিক্যাল বিচক্ষণতা থাকে এবং এরপরে সরকারকে সহায়তা করতে পারে এবং তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ওঠা বসা, একটা বোঝাপড়া থাকে। আপনি যদি দেখেন খুব কম কিন্তু এখানে আছে ব্যতিক্রম আছে, দেখবেন ছাড়া প্রত্যেকে কিন্তু একটা বিশেষ একটা
ক্ষেত্র থেকে এসছেন এবং তাদের যে এক্সপার্টিসটা কিছুটা সীমিত সে অর্থে। তার মধ্যে আমাদের বন্ধু শুভ্র, তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অধিকার সে করেছে, সে মানবাধিকার আন্দোলন সেটা করেছে, এরকম দু একজন আপনার থাকতে পারে, বাকিটা একান্তই হ্যান্ডপেড। একই সঙ্গে সে প্রথম আলো 1/11 গুলো বলে যায়, আমি মানে প্রথম আলো বলতে আপনি বলে যাবেন না যারা 1/11 ঘটিয়েছিল, মানে বাংলাদেশের রাজনীতিকরণের যারা প্রধান হোতা, তো আপনি সবগুলো লোক দেখবেন যে একটা প্রথম আলো ক্যাবিনেট হয়েছে। তো প্রথম আলো ক্যাবিনেট হওয়াটাই তো অলরেডি লোকের চোখে একটা অত্যন্ত বিতর্কিত ব্যাপার হয়ে গেছে। আর এই প্রথম আলো তো বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে কিছু করে না, তারা তো ভারত বিরোধী কোনো কথাবার্তা বলে না। তারা আমার বিরুদ্ধে তাদের অভিযোগটা হলো আমি ভারত বিরোধী কেন, আর তো কোনো অভিযোগ নেই। আপনি দেখেন তারা সাক্ষাৎকার ছাপতেছে বিভিন্ন লোক, আমার এটা নিয়ে কোনো এনে অভিযোগ করছি না, কিন্তু আপনি আমার তো একটা বক্তব্য আছে, আমি তো জনগণের কথা বলি, আমাকে তারা কোনো বক্তব্যে তারা কখনো ডাকবে না, কারণ আমি তাদের ধারণা অভিযোগটা হলো আমি নাকি অতিরিক্ত ভারত বিরোধী। আমি তো ভাই দিল্লি বিরোধী, ভারতের বিরোধী না। আমার তো বহু জনগণের সঙ্গে, গণতান্ত্রিক জনগণের সঙ্গে বহু লড়াইতে আমি আছি, কারণ এই উপমহাদেশকে স্থিতিশীল করা, এই উপমহাদেশে এই বাংলাদেশের সঙ্গে একটা সম্প্রীতি গড়ে তোলা, এটা তো আমি আমার বাংলাদেশের নিরাপত্তার জন্যই জরুরি বলে মনে করি। আমি তো ভারত বিরোধী কখনো ছিলাম না, আমি দিল্লি বিরোধী। আমি না ঠিক আছে, না ভরত ভাই, আমি ওই প্রসঙ্গে আসবো। আমি ভারতের প্রসঙ্গে স্পেসিফিক আমার কয়েকটা প্রশ্ন থাকবে। আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, এই উপদেষ্টা এবং প্রফেসর ইউনূসের সরকার কিভাবে ফাংশন করছে সেটা প্রসঙ্গে। মানে প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ফিগার। উনি বড় অর্গানাইজেশন চালিয়েছেন, শুধু দেশে না বিদেশে। ওনার মেধার ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, ম্যানেজারিয়াল ক্যাপাসিটির ব্যাপারে প্রশ্ন নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে ওনার সমস্ত কিছু সত্ত্বেও একজন রাষ্ট্র নেতা হিসাবে উনাকে তুলে ধরতে পারেননি এখনো। আপনারও কি তাই মনে হয়? এটা আমার মনে হয়েছে, এবং যদি এটা আপনারও মনে হয় তাহলে এটা কেন? না, প্রথমত আমরা এভাবে ভাবি যে তাকে নির্বাচিত ছাত্ররা তাকে চেয়েছে, সত্যি কথা, এবং চাবার পেছনে তাদের যুক্তিটা আপনি ফেলে দিতে পারেন না, যুক্তি আছে। যুক্তিটা হলো তারা এমন একটা মানুষকে চেয়েছে যার একটা আন্তর্জাতিক তার একটা এবং তারা এটাকে ব্যবহার করতে চেয়েছে ভাবমূর্তিটা দিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা কাজও করেছে। কিন্তু ডক্টর ইউনূস যে পলিটিক্যালি তিনি যে এত দুর্বল, এটা কিন্তু আমরা অনেকে বুঝিনি। এই ক্ষেত্রে তার যে প্রজ্ঞা, আমি আশা করেছি সেই প্রজ্ঞাটা কিন্তু আমি সত্যিকার অর্থে খুব হতাশ হয়েছি ব্যক্তিগতভাবে, কারণ আমি যে কিছু কিছু জিনিস একদম কাণ্ডজ্ঞান থেকে আসে, এটা খুব বড় প্রজ্ঞার দরকার হয় না। এটা একটা গণ অভ্যুত্থান, বলছি আপনার এটা গণ অভ্যুত্থান, এখানে গণ ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জনগণ এখানে গুরুত্বপূর্ণ। আপনি উপর থেকে কিচ্ছু চাপিয়ে দিতে পারবেন না, আপনি কোনো না কোনো পর্যায়ে জনগণের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি এসে কথা বলবেন, শুনবেন, সমালোচনা শুনবেন, তার মধ্যে থেকে সঠিক সিদ্ধান্তটা আপনি নেবেন। কিন্তু তিনি নিজের মতন করে, তিনি করেছেন কি তারা কারা কমিটি করেছে আমরা জানি না, তিনি নিজের মতন করে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। এর ফলে কি হয়েছে খেয়াল করেন, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি অ্যালিনেট করে দিয়েছেন, কারণ আপনি তাদের সঙ্গে তো কনসাল্ট করার কথা ছিল, জনগণকেও আপনি অ্যালিনেট করা শুরু করেছেন। এখন আপনি ইমেজটা রিকভার করবেন কি করে? কারণ আপনি তো শুনুন, বিড়াল যদি মারবেন তো প্রথম রাতে মারতে হয়, আপনি যখন আপনি এইটা দেখিয়ে ফেললেন, কারণ এটা তো মুশকিল হয়ে যাচ্ছে যে জনগণ আস্থা হারিয়ে ফেলছে ইমিডিয়েটলি। কারণ আপনি যখনই প্রথম থেকে যখন চুপুর কাছে শপথ দিলেন, এটার প্রথম ধাক্কা, তারপরে তারা ভেবেছে যে না ঠিক আছে, হয়তো এই আমাদের লয়াররা বুঝেছে আমাদের একটা সাংবিধানিক সংকট আছে, আমাদের একটা কনস্টিটিউশনাল কি বলে শূন্যতা তৈরি হয়েছে, যেগুলো কিন্তু আসলে কিন্তু বোগাস। কারণ বাংলাদেশের সংকটের চরিত্রটা একান্তই রাজনৈতিক, এটার সঙ্গে সংবিধানের বা আইনের কোনো সম্পর্ক নেই, এটাকে খামখা একটা আইনি বিষয়ে পরিণত করা হয়েছে। ফলে এটা তো বোঝাটাও তো তার একটা প্রজ্ঞা দরকার ছিল যে আসলে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং পলিটিক্যাল ক্রাইসিসের ফলে এটাকে রাজনৈতিক সংকটটা সমাধানের জন্য তাকে আনা হয়েছে। তো তিনি আইনের মধ্যে কি করে ঢুকলেন, এবং পরবর্তীকালে ঢুকলেন, ঠিক আছে, আপনি হয়তো তিনি অতটা বুঝেন নাই, কিন্তু পরে দেখছি উনি যেভাবে হ্যান্ডপিক কিছু লোককে ঢুকাচ্ছেন, এই যে কমিশনে খেয়াল করেন, ঢুকালেন তিনি স্বাধীন মালিক, প্রথমে খেয়াল করেন, আবার স্বাধীন মালিকের সরাইতে থেকে হলো, তারপরে কাকে ঢুকালেন, আলী রিয়াজকে ঢুকালেন। আলী রিয়াজকে ঢুকাচ্ছেন ভালো, এখন আলী রিয়াজের পজিশনটা কি, তিনি কি সংবিধান পুনরুল্লেখন করতে চান? তারা কিছু আগে লেখাটা পড়েছে, কিন্তু এই যে পুনরুল্লেখনটি করবেন এটার ম্যান্ডেট তো নাই। আপনার তো শপথ নিয়েছেন যে সংবিধান আপনারা সংরক্ষণ করবেন, রক্ষা করবেন, তো সংবিধান হবে কি? এগুলো দেখেন, এগুলো তো কাণ্ডজ্ঞানের বিষয়, এটার জন্য তো বড় কোনো বুদ্ধি দরকার পড়ে না। আপনার কে কোন জায়গায় দাঁড়িয়ে আপনি এই সংবিধান সংস্কার করবেন? হোয়াট ইজ ইউর অথরিটি? আপনি কে দিয়েছে এই অথরিটি সংবিধান মোতাবেক? আবার আপনি নিজে বলছেন যে হাত দিয়া এই
শপথ নিয়েছেন যে আপনি সংবিধান সংরক্ষণ করবেন। সংবিধান সংরক্ষণ করা কি আপনি বদলাতে পারবেন যদি শপথ নেবার পরে? এটা তো বদলাতে পারবে একমাত্র এই যে পরবর্তী আপনার কি বলে যদি আপনি কোনো ওই আমাদের একটা যদি জাতীয় সংসদ হয়, মানে জাতীয় সংসদে 2/3 ভোটে আপনি হয়তো বদলাতে বলতে পারবেন। তা আলী রিয়াজের কি পারবে সে করতে? তা আলী রিয়াজ যদি আমি হতাম তা আমাদের প্রথমে তো করার জন্য বলতাম যে ভাই এটা তো হবে না, আমি তো এটা পারবো না। তারা বুঝি আলী রিয়াজের সংবিধান বোঝে না, আলী রিয়াজ আইন বোঝে। আমি ব্যক্তি আকারে বলছি না, এটা সিম্পল আর্গুমেন্ট। আপনি কি করে বদলাবেন? ওকে বিতর্ক ঠিক আছে, আপনি করতে পারেন না। আপনি একমাত্র যেটা করতে পারেন যে আপনি যদি একটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে নিজেকে ঘোষণা দেন আমি জনগণের পক্ষে এসেছি এবং আমি যেটা করবো এটাই জনগণের পক্ষে আইন, আপনি ডেফিনেটলি করতে পারেন। তার নতুন গঠনতন্ত্রের প্রণয়ন করতে পারেন। আপনি নতুন গণপরিষদ নির্বাচন করবেন, গণপরিষদ পরে আপনি সরকার নির্বাচনের জন্য আপনি যাবেন। এটা তো জানা কথা। তাহলে এই যে একটা মারাত্মক প্রজ্ঞার একটা অভাব এবং জনগণের অভিপ্রায়ের সঙ্গে আপনি যে বিশ্বাসঘাতকতাটুকু করলেন, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এখন এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? এখন ওনারা কি ঘোষণা দেয় এটার জন্য আমি বসে আছি। তারা যদি অধ্যাদেশ দেয় পিনাকি, অধ্যাদেশ দিয়ে বৈধ করতে চেষ্টা করে, তারা বাংলাদেশে একটা প্রবল প্রকট সংকটের দিকে তারা ঠেলে দেবে। অধ্যাদেশ মানে কি? এই সংবিধানের অধীনে এই সংবিধান তো বোঝে না, আপনারা তো নিজেরাই বোঝেন। আপনি কৃষি ভিত্তিতে অধ্যাদেশ দিবেন, আপনি কৃষি ভিত্তিতে বলবেন এই সংবিধানের অধীনে আপনারা বৈধ। আমি তো দেখবো যে কি করে তারা করে। সংবিধান নাই, আমি পারবেন না করতে। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারই নিয়ে সংবিধান করতে। আপনি সংবিধান থাকলে তো আপনি কিছুতেই নিজেকে বৈধ প্রমাণ করতে পারবেন না, আপনার সংবিধানের বাইরে আসতেই হবে। এক্স্যাক্টলি। আপনি কি আসতে পারবেন? আমার কথা হ্যাঁ পারবেন। আমি আপনাকে খসড়া বানাইতে, যদি আপনাদের সে গৃহ না থাকে আমরা মনে করি এটা তৈরি করা যায় বহু পদ্ধতি। জনগণ যদি থাকে আপনি সবকিছু করতে পারবেন। আর বলি না মেয়ে বিবি রাজি তো কে করেগা কাজে। আপনি জনগণ যদি রাজি থাকে, এটা হলো সভারেন। পিপল ইজ সভারেন। পিপল যদি বলে যে আমরা এরকম চাই, এটাই সভারেন। এখন তারা যদি মনে করে যে একটা অ্যাসেম্বলির অধীনে থেকে তারা একটা দেবেন, তার পিপল তো রায় দিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র তারা চায় না, তারা নতুন ভাবে তারা নিজেদের গঠন করতে চায়। এর বিপরীতে আপনি দাঁড়াবেন, তার মানে কি হবে? সমাজকে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। এটা মনে করি। ফরহাদ ভাই, আমি জাস্ট আবার একটু পিছনে ফিরে যাই। মানে 90-এ যখন এরশাদের পতন হলো, যখন শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানানো হলো, উপরাষ্ট্রপতি করে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার বানানো হলো, আমার যতটুকু মনে পড়ে আপনি সেই সময় ঠিক একই আলাপ তুলেছিলেন যে জনগণ, বিপ্লবী জনগণ রাজপথে এবং সেটাই গণশক্তি, এবং এর জন্য এই সংবিধান মানার কোনো প্রয়োজন নাই এবং এই সাংবিধানিক কথার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আমরা জানি না, তখন তো আপনার বয়স আরো অনেক কম, আমরাও অনেক জুনিয়র। এখন আপনি বাংলাদেশের প্রধান বুদ্ধিজীবী, আমার এটা বলতে কোনো অসুবিধা নাই, এবং আপনাকে আপনার অনুরাগী সংখ্যা তো কম নাই। আপনি এখনো একই কথা বলছেন, কিন্তু তারপরেও কেউ কি আপনার কাছে এসছে যে আচ্ছা ফরহাদ ভাই একটু বলেন তো এটা কিভাবে করা যায়? আপনি তো বলছেন এটা কিভাবে করা যায়, কেউ কি এসছে? আপনি একটু বুদ্ধি দেন। কেউ কি জিজ্ঞেস করেছে আপনাকে? জিজ্ঞেস করতে না, কেউ করে না। শুধু তাই না, আমি আশা করেছিলাম যে এরা এই সরকার এসে অন্তত উপদেষ্টা সরকার এসে অন্তত যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, আমি তো একা না, সমাজে আরো অনেকগুলো বিভিন্ন মতের মানুষ আছে, নিশ্চয়ই আপনি তো তাদেরকে নিয়ে তো কথা বলতে পারতেন। হ্যাঁ, মানে ধরেন এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের যে বয়ান তৈরি করা, এটাকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেওয়া, সেটার মধ্যে সেই লোকগুলোকে যদি একসাথে করতে হয় তার মধ্যে তো আপনি অবশ্যই থাকবেন। মানে সেই কাজটা হয়নি তাহলে ঢাকায়? কথা কিচ্ছু, নোবডি, নো ওয়ান। আচ্ছা ফরহাদ ভাই, আপনার সাথে প্রফেসর ইউনূসের কোনো ব্যক্তিগত পরিচয় নাই? হ্যাঁ আছে, সালাম দেওয়া আছে, এর বেশি কোনো ব্যক্তিগত পরিচয়। মানে কখনো কোনো আলাপ, কোনো এক্সচেঞ্জ, সমাজ রাজনীতি দেশ নিয়ে কোনো ধরনের এক্সচেঞ্জ হয়নি কখনো আপনার সাথে? আমার সাথে কখনো আসেনি কোনো এক্সচেঞ্জ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, এটার সাথেই প্রাসঙ্গিক। ধরেন অনেকে মনে করে যে প্রফেসর ইউনূস দেশের জন্য অনেক কিছু করতে পারবে, অনেক কিছু নিয়ে আসতে পারবে, পশ্চিমের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, পশ্চিমের সাথে যেহেতু তার একটা আস্থার সম্পর্ক, তারা সম্মানও করে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে কি তিনি পারবেন? দেখুন, এখন হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে তো প্রথম দিকে তো একটা ইতিবাচক ধারণা ছিল। ভূরাজনৈতিক যে সকল দ্বন্দ্ব এবং সংকটের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি তিনি একটা ভূমিকা তিনি পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার নিজের একটা ধারণা হলো যে, বা এই গত কয়েকদিনে আমি যা আন্তর্জাতিকভাবে যতটুকু খবর পেয়েছি, যে ডক্টর ইউনূস থাকার কারণেই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতি বাংলাদেশে বদলাবে, এটার কোনো ভিত্তি নেই। এটা রং, এই অনুমানগুলো ভুল। কিন্তু তাদের ভূরাজনৈতিক জায়গা থেকেই দেখবে। এবং আপনার ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেস, তিনি ব্লু হোয়াইট বয়, এটা এক জিনিস। আর ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের একজন ব্যক্তি, ঠিক আছে? তো এই দুজন তো এক নয়। আমরা কিন্তু এটা ভুল করলে আমরা মারাত্মক ভুল করবো। তৃতীয় জিনিসটা হচ্ছে যে তার কাছে যে প্রজ্ঞাটা আমরা আশা করেছিলাম, অন্য কথা প্রজ্ঞা বাদ দেন, একেবারে ছোট্ট সিম্পল একটা কি বলে একটা
কাণ্ডজ্ঞান, যে আপনি যে লোকগুলো সমালোচনা করেন, এই লোকগুলো সমালোচনা করছে বা কিছু কথা বলছে, লোকে শুনতেছে, আচ্ছা বুঝে দেখি এরা কি বলে। তো উনি তো এটা বুঝেন না। উনি তো ওই যে উনি হয়তো মনে করেছেন যেহেতু আসিফ নজরুল ছাত্রদের খুব কাছে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক, আমরা তো অধ্যাপক না, আমি আপনি আমরা তো বাড়িতে এই কথা বলি, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ওখানে সেবে নাই, আমাদের তো একই জনমত আছে আমাদের পক্ষে। তো উনি মনে করছেন যেহেতু আসিফ নজরুল ছিলেন এবং তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন, এটা তার কাছে মনে হয়েছে, এবং সেটা তিনি হয়তো ভেবেছেন যে আসিফ নজরুল তাকে একমাত্র পরামর্শদাতা। তো তিনি তার পরামর্শতে চলছেন এবং তারই তো ফল আমরা এখন দেখছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই না, কিন্তু আমি ডেফিনেটলি আসিফ নজরুলকে বলবো এক্ষেত্রে যে আপনি কেন এটা তাকে বিভ্রান্ত করলেন। আপনার তো উচিত ছিল যে আমাদের এই যারা সমালোচনা করছে, আসিফ তো আমাকে চেনে, আমার মত চেনে, বক্তব্য চেনে, আমাকে তো বুঝাতে পারতো যে ফরাদ আপনি যেটা বলছেন এটা 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 না, ভিন্ন পথ আছে। কই আমাকে তো তারা আমাকে কোনো পাবলিক ডিবেট দিতে পারেনি। আমি যে পাবলিকলিও বলতে পারতেন যে ফরাদ আমাদের ঠিক বলছে না, আমাদের পথ আছে আলাদা। আপনি তো এইভাবে তো আপনি যদি জনগণকে আমাকেই যদি আপনি ইগনোর করতে পারেন, আমি কত ক্ষুদ্রপতি হতে পারি, আপনি যে জনগণকে ইগনোর করবেন, 17 কোটি মানুষকে তো আপনি ইনফ্যাক্ট আপনি অস্বীকার করলেন যে তাদের তো কিছু বড় থাকতে পারে। এটা তো আমি না, ওই সময় শরৎ ভাই আমি আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই সময় আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমাদের কথা শোনার দরকার নাই, আমাদের বয়স কম, আমাদের মুরব্বীরা আছে, আমি আপনার ছবি দেখিয়ে বলেছিলাম শরৎ ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে, হ্যাঁ ওনার সাথে কথা বলেন, আমাদের সবার সাথে কথা বলার দরকার নাই, একজনের সাথেই কথা বলেন, ওনার সাথেই কথা বলেন। তো মানে আমার কথাও তো অনেকে শোনে, তাই না, আমার কথাও তো অনেকে শোনে, অনেকে পছন্দ করে, আমাদেরও তো একটা ভূমিকা আছে, তাই না? তো আমরাও তো এন্ট্রাস্ট করেছি আপনাকেই যে আপনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের ভয়েসটা আপনিই হন, সেটাও যে করা হয়নি, এটা আমার কাছে খুবই বিস্ময়কর এখন। একদম একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, একদমই কোনো কথা বলবো। আমি কিন্তু কিছুটা বিস্মিত হয়েছি। আমি হয়তো নিজেকে ধরে নিয়েছি হয়তো অনেক গুরুত্বপূর্ণ নয়, আমি তো আমাকে ভালোবাসেন ওরা একটু বেশি বলেন আমার সম্পর্কে, হয়তো সেটা মোটেই না ভরত ভাই, আপনি মডেস্ট হয়ে বলছেন, এটা আপনি বাংলাদেশের, আমি অনেক আগে থেকে এটা বলি, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তক, এবং আপনার মত যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আর কারো এটা নাই, এই ক্যাপাসিটি আর কারো অনেকের মধ্যে করে, এবং অ্যাক্রস দ্য বোর্ড। আমি তো এক্ষেত্রে তো আপনি আমাকে চেনেন, আমি সারা জীবনে মিনি কখনো মনে করি আমার মতটা সঠিক। আপনারা একটা উকিলি তর্ক শুরু করেছেন, যে উকিলি তর্কের কোনো ফাউন্ডেশন নাই, কারণ বাংলাদেশে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংকটটা সাংবিধানিক ছিল। বাংলাদেশের সংকটটা তো সাংবিধানিক ছিল না, এটা ছিল পলিটিক্যাল ক্রাইসিস। তো পলিটিক্যাল ক্রাইসিস থেকে আপনারা কেন শেখ হাসিনার সংবিধান ঢুকে ফেললেন? এটা তো তর্ক করতে হবে আপনাদের। আপনি আমার সঙ্গে না করতে চান, কোনো না কোনো দিন আপনাকে করতে হবে এটা, ঠিক আছে না? ওকে, তো আমি তো এটা বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করেছি, বিনয়ের সঙ্গে বোঝাবার চেষ্টা করেছি, এমনকি শেষ যখন মাজার নিয়ে যখন এই ভাঙাভাঙি হয়েছে তখনও কিন্তু আমি পরিষ্কার করে বলেছি যে যতই সমালোচনা করি না কেন আমরা এই সরকারকে যেভাবে হোক না কেন রক্ষা করবো। আমি আর কি করতে পারবো? আমি তো তোমাদেরকে গণঅভ্যুত্থানের যে ফল এটাকে রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে তোমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা তো আমরা সহ্য করবো। বলে তুমি কেন জনগণ এত বছর পরে, 50টা বছর পরে সে তার নিজের রাষ্ট্র নিজে গঠন করবার একটা শর্ত সে তৈরি করেছে, এটাকে তুমি আবার শেখ হাসিনা ফ্যাসির সঙ্গে যেমন তোমরা ঢুকিয়েছো, এটা তো কোনো যুক্তি নেই। আবার তোমার কারোর সঙ্গে আলোচনা করে না, কারোর সঙ্গে আলোচনা করে না। আপনি যে প্রথম 106 যে সংবিধানের কথা বলে মতামত, এটা কিন্তু মতামত, রেফারেন্সটা এটা সিম্পল মত, কিন্তু এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু টেকে না, এটা মত দিতেই পারে, আমি এই মত আপনি মানতে বাধ্য না। আপনি এই যে একটা ফ্যাসাদ, এই দেশের লোকের আপনি ক্রমাগত প্রতারণা করছেন, এগুলো তো কোনোভাবে সহ্য করা যায় না। আপনি কেন এই যে আমরা বলি না বাঙালিকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন, তো বাঙালিকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন? এটা তো সাধারণ মানুষ এত জীবন দিল, এত কিছু করলো, করার পরে আপনারা একটা ছোট্ট জিনিস করতে পারেন না যে আমরা এই জনগণের পক্ষে এসেছি, আমরা মনে করি যে এই দেশটাকে দেশ লোকটা গঠনতন্ত্র চায়। যদি আপনি মনে করেন যে ফরামাদের ভুল বলছে, তারা রেফারেন্ডাম দিতেন। আপনারা বলতেন যে ফরামাদ সাহেব বলতেছে আমরা মনে করি যে না এই সংবিধানকে আমরা সংস্কার করলে যাবে, তো আসেন দেখি আমরা হানা বলেন, আপনারা কি নতুন সংবিধান নতুন গঠনতন্ত্র চান নাকি বর্তমান সংবিধান সংশোধন চান? তা আপনি কিছুই করবেন না। আপনি গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই করলাম, আপনি কোনো গণতান্ত্রিক পদ্ধতি আপনি মানলেন না, আপনি নিজের মতন করে সবকিছু করলেন। আরে আপনি কি মহারাজা নাকি? এটা কি করে একটা দেশ, এত বড় একটা 100 কোটি মানুষের দেশকে নিয়ে আমরা এভাবে আপনার করতে পারি? এটা তো কোনো যুক্তির মধ্যে এটা পড়ে না। এবং শুধু আমার এই বক্তব্য যেখানে আমি একা চিন্তা করি তা তো না, কারণ বাংলাদেশে আমি শুরু থেকে বলেছি বাংলাদেশে জনগণ আছে, দেখেন শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই, খেয়াল করেন, মেয়েদের কোনো প্রতিনিধি নেই, ডেফিনেটলি অনেক মহিলা আছেন, কিন্তু নারীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলাদা করে এসে নেই। আপনি এই যে অভাবটা, শ্রমিকরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্টেবিলিটির জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা লোক নাই যেটা শ্রমিকদের কাছ থেকে আপনি তাদেরকে আনতে পারবেন, যাকে তারা আপনি শ্রমিকদেরকে আপনি বোঝাবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আমি বলতে পারি আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য সীমিত,
আপনারা আমাদেরকে বসিয়েছেন, আমরা একটা গঠনতন্ত্র আপনাদেরকে দিতে পারবো। রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে আমরা বসা নেই ক্ষমতা, আমাদের সুনির্দিষ্ট যে একটা কর্তব্য সম্পাদনের জন্য বসিয়েছি। এবং রাজনৈতিক দলটা ঠিকই তো বসে যে আপনার তো আপনাদের দায়িত্বটা সতর্ক থাকেন, আপনার দায়িত্বটা সীমিত রাখেন। আজকে খেয়াল করেন যে বিএনপিকে আমি বোঝাবার চেষ্টা করছি। আজকে আমি দেখলাম যে মির্জা ভাই একটা খুব ভালো বক্তব্য দিয়েছে, আমরা খেয়াল করছেন বোধ হয়, যে তিনিও কিন্তু এই নতুন সংবিধান প্রণয়ন বা নতুন ভাবে গঠনতন্ত্র প্রণয়নের কথা তিনি বলছেন। একটা তারা বলতেছে যে এটা তো তর্কের বিষয় এসে গেছে পলিটিক্সে। তাহলে আমরা কি একটা নতুন গঠনতন্ত্র দরকার, নাকি আমরা এই পুরানোটাই কাটা ছাড়া করে আবার ব্যবহার করবো? এটাই তো একটা রেফারেন্ডাম হতে পারে না? জনগণ কি চায় আপনি করলে তো হবে না। আর সংবিধান হাত দেওয়া যাবে না, ওটা তো শেখ হাসিনা আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট করে ওটা বন্ধ করে দিয়েছে, কোনো পথ নাই, যেন কিছু নাই, আপনি ফেলে দিতেই হবে। সংবিধানটা এমন যে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এই আমরা একটা জায়গায় বিপজ্জনক জায়গায় আমরা ঢুকে গেছি। শেষ করেন ফাদ ভাই, আমি পরের প্রশ্ন আসছি। এই বিপজ্জনক জায়গা থেকে আমরা আশা করবো, আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনার পক্ষ হয়ে বলবো যে আপনাদের একটু কাণ্ডজ্ঞান ফিরে আসুক। আপনাদের একটা অহংকার হয়ে গেছে যে আপনারা নিজেরা সব করতে পারেন, আপনারা নিজেরা কি করতে পারেন। এবং দ্বিতীয়ত হলো ছাত্রদেরকে মধ্যে যাদেরকে নিয়েছিলেন তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা ছোট্ট একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। ফলে ছাত্র কিন্তু বিশাল একটা ছাত্র সমাজ, তাদের মধ্যে আপনার বিভক্তি আনছেন, তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করছেন। আপনি খেয়াল করেন, আপনি যখন একটা 3টা তরুণ ছাত্রকে আপনি নিয়ে এসছেন, এটা খুব ভালো, কিন্তু আপনি যদি বলতে পারতেন যে এটা না করে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে 5টা করে তরুণ ছাত্রকে রাখবো যারা শিখবে কি করে একটা রাষ্ট্র ইন্টার্ন করবে সাথে থেকে শিখবে, রাষ্ট্র পরিচালনা শিখবে, বিশাল অ্যাসেট আমরা তৈরি করতে পারতাম, আমরা বিরাট একটা জনসম্পদ তৈরি করতে পারতাম। আপনি কি বলে যে পুলিশ যেগুলো থানাগুলো চালাতে পারছেন না, আপনি তো আনসার দিকে ঢুকাতে পারতেন সেখানে। আনসারে বিদ্রোহ করলো, আপনি বললেন না তোমাদের সব মত মানবো, আচ্ছা ঠিক আছে, তারা একটা খারাপ কাজ করছে, যেহেতু আপনি কি করলেন, তারা ঠিকই সরকার উৎখাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সঙ্গে হাত মেরে গেছে, এটা বুঝতে পারলাম। কিন্তু এটা তো দেশেরই লোক, আর ওর যে দাবি এটা তো জেনুইন দাবি, এটা তো তার ভুল দাবি না। তো এটার জন্য তো আমি গণঅভ্যুত্থান করেছি, এটার জন্য দেশে আন্দোলনটা করেছি। তো আনসারকে তো আমি ঢুকাতে পারতেন এই পুলিশ থানাগুলো পাহারা দেওয়ার জন্য। এগুলো কি রে ভাই? আপনি তো জনগণকে তো বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ করবেন, তাকে অংশগ্রহণ করাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকে অংশগ্রহণ করাবেন, এবং সে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আপনি অলরেডি স্টেবিলিটি এনে দিয়ে আনবেন। এটাই কিন্তু একটা স্থিতি আমাদেরকে দিত, এটাই কিন্তু একটা শক্তি দিত। হ্যাঁ, তর্ক করতাম, কোথায় কোথাও ভুলভাবে হয়েছে, কোথায় ভুলভাবে হয়। আপনি সমস্ত ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনি আওয়ামী লীগেরকে আপনি আবার এস্টাবলিশ করেছেন। তো এটার জন্য কি আমরা জানতেছি, এটার জন্য কি আমরা একটা গণঅভ্যুত্থান করেছি? এটা কেমন কথা? আর কনসেপ্ট আমরা কনসেপ্ট করতে পারতাম, একটা সেমিনারে করতে পারতাম, যে বাংলাদেশে যারা আইন বুঝেন, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি বলেন, আমরা যারা পপুলার সভারেন্টি নিয়ে আগ্রহ করছি, মানে পপুলার সভারেন্টি জনগণের সার্বভৌম অভিপ্রায় বা পরম অভিব্যক্তি, আমাদের সংবিধানে এভাবে লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা হলো গঠনতন্ত্র। তো ভালো, আপনি এই কনসেপ্টটার ভিত্তিতে আপনি দাঁড়াবেন, এটার কনসিকুয়েন্সটা কি দাঁড়াবেন। আপনি এটাও বলতে পারতেন আমার সংবিধানে এটা আছে, ফলে আমার সাংবিধানিক ধারাবাহিকতা মানে আমি এইখান থেকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবো, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি যেন ঠিক মতো লেখা হয়, এটা যেন ঠিক মতো আমরা বানাইতে পারি, তার জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন। কত পথ আছে, কত রকম বিভিন্ন রকম ভাবে আপনি এটাকে অ্যাপ্রোচ করতে পারেন, যেটা সবচেয়ে বেশি ভালো হয়, সকলে গ্রহণ করে, সকলে মনে করে ঠিক আছে এটাই ভালো পথ। এটা আমাদের আপনি কিছুই বললেন, আমি ধরে ধরে আপনার পছন্দ মতো একে ওখানে বসান, ওকে ওখানে বসান, তদবির করতেছে, তদবির করতেছে, ও তদবির করতেছে। এটা কি এটা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি? এটা ক্লাব চালাতেছেন, এটা একটা ক্লাব। এই যে একটা ব্যাপারটা তৈরি করেছেন, একটা স্থিতিশীল আমাদের মতন লোক যারা সম্পূর্ণ 100% এই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড, আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমরা তো কেন কথা বলার জন্য, আমরা তো এর জন্য তৈরি ছিলাম না, আমরা তো তৈরি ছিলাম সহায়তা করার জন্য, আমরা তৈরি ছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে যখন আক্রমণ আসবে এই সরকারকে রক্ষা করার জন্য, এবং আমরা করেছি। যতবার 2-3 বার আপনার যে চেষ্টা হয়েছে আপনার কাউন্টার কুয়ের জন্য, আমরা সেখানে ঝুঁকি নিয়ে আমরা সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আমি একা করিনি, অনেকেই তার সাথে আমরা জড়িত, কিন্তু আপনি দেখেন নতুন জায়গায় এসে পৌঁছেছি। আপনি এখন কি করে এই যেটা এই হিল ট্র্যাক্সের এই সমস্যার সমাধান করবেন? আপনি কি করে মাজার কে কেন্দ্র করে যে এই নতুন একটা শক্তি আক্রমণ করছে, এই একটা গ্রামে গ্রামে স্থিতিশীলতাকে ধ্বংস করছে, এটা কি করে বন্ধ করবেন? নতুন ধরনের ফ্যাসিজম দেখছি আমরা, এটা কি করে মোকাবিলা করবেন? এটা তো জনগণ মোকাবিলা করবে। এখন আপনি জনগণ তো আসে দিচ্ছেন না। আমরা একটু আন্তর্জাতিক রাজনীতির একটা প্রশ্ন একটু আপনাকে করার ইচ্ছা ছিল আমার, যে ধরেন হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান হলো, এটা তো শুধু হাসিনার বিরুদ্ধে না, কারণ এর পেছনে আর একটা জিনিস ছিল যে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রত্যক্ষ সমর্থনে, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থনে হাসিনা টিকে ছিল, এবং এর পেছনে ভারতের এই কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের পেছনে ছিল সক্রিয়ভাবে আমেরিকা। এবং
1/11 করেই আমেরিকা ভারতের 1/11 ফসল হচ্ছে হাসিনা সরকার। তো এই যে ব্যালেন্স, আমেরিকা ভারত এবং হাসিনা, এই পুরো ব্যালেন্সের বিরুদ্ধে তো আমাদের বিদ্রোহ বিপ্লবটা হলো। তাহলে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ব্যালেন্সটা এখন কি অবস্থায় আছে? এখন কি ভারত বিতাড়িত হয়েছে? আমেরিকা কি পিছু হটেছে? আমরা কি আমাদের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে ভারতের ইচ্ছা এবং আগ্রাসনের বিপরীতে স্থাপন করতে পেরেছি? যদি আমরা বুঝি, যদি আমরা বুঝি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় অবিচ্ছেদ্য। এইটা বোকামি যদি আমরা করি, এবং এটাকে বিএনপি বোকামিটা করেছে যে তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন ট্যাংশন দিয়া তাদেরকে ক্ষমতা বসায় দিবে। অন্তত আশা করি যে বিএনপির ইলিউশন থেকে বিএনপি মুক্ত হয়েছে। 3 নম্বর যেটা হচ্ছে, খেয়াল করেন, আমরা যখনই ভারত বলবো আমাদের মনে রাখতে হবে আমরা আসলে ইসরায়েলকে নিয়ে কথা বলছি। কারণ দক্ষিণে দেশগুলো, আফ্রিকা কি ল্যাটিন আমেরিকা কি এশিয়াতে আপনার ইসরায়েলের একমাত্র বন্ধু কিন্তু ভারত। ফলে ভারতের সঙ্গে তার মিলিটারি যেমন সম্পর্ক আছে, ভারতের সঙ্গে তার এডুকেশনাল সম্পর্ক আছে। কি করে ইসলামকে নির্মূল করতে হয়, ওয়েস্ট ব্যাংকে সে যেসব কাজ করেছে, সে যেভাবে তার টেক্সট বুক বদলিয়েছে, সে যেভাবে তার স্থাপনাগুলোকে ভেঙেছে, সে যেভাবে তার রাস্তার নামগুলোকে বদলিয়ে দিয়ে সম্পূর্ণ এই একটা জনগোষ্ঠীকে ইতিহাস বিস্তৃত করে, কেমন তার যে লড়াই, ন্যায়সঙ্গত লড়াই, এটাকে সে আপনার মুছে দিতে চেয়েছে। এই শিক্ষা তো সে ইসরায়েল থেকে পাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদীদের সমস্ত কিছু যে আপনার পরিকল্পনা, যা কিছু ঘটছে ভারতে, এর কিন্তু 90 ভাগ আপনি বলতে পারেন 90% কিংবা 100% একদম ইসরায়েলি পরামর্শ করছে। ফলে ভারতের যে দ্বন্দ্বটা আপনি আজকে ধরুন সেকুলার বনাম হিন্দুত্ববাদ যদি আপনি এভাবে যদি চিন্তা করেন, এমনকি সেকুলারবাদীরাও খেয়াল করেন যে এত কিছুর পরও রাহুল গান্ধীর পজিশন দেখেন না আপনার শেখ হাসিনা সম্পর্কে। শেখ হাসিনা এখান থেকে ভারতে গেছেন, তার কিন্তু রেড পাসপোর্ট নাই, তার কিন্তু কোনো আপনার যে পাসপোর্টের কোনো স্ট্যাটাস আপনার প্রশ্ন, মানে এখন তার থাকাটা বৈধ না। আচ্ছা, ঠিক আছে। তার প্রথমে বলেছেন তিনি স্বল্পকালীন আছেন। এখন জয়শঙ্কর কিন্তু তার কথা আগের মতো নাই, তিনি কিন্তু এখন স্বল্পকালীন নেই, তিনি ওখানে কিন্তু আছেন। এবং তাকে শুধু আছেন না, তার যে ফোনের যে কি বলে কথাবার্তাগুলো, এইটা তারা আবার ছেড়ে দিতেছে নিজেরাই। ভারত থেকে কথা বলতেছেন আমেরিকাতে, তো সেই ফোনের আপনার এই কি বলে টেপ, এটা তো ভারত গোয়েন্দারা ছেড়েছে, আর কারা ছেড়েছে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এটাকে তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্রমাগত একটা ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এখন আমরা যে এটা ক্ষেত্রে আমরা বলছি যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এবং ঐক্যবদ্ধ রাখতে হলে সকল স্তরে এই এমন একটা সরকার আমাদের দরকার যে সমাজের সকল স্তরে জনগণের সঙ্গে সে কথা বলবে এবং জনগণকে সে ঐক্যবদ্ধ রাখবে এবং ট্রান্সপারেন্ট থাকবে। সে একদম আয়নার মতো স্বচ্ছ, সে কেন সিদ্ধান্ত নিচ্ছে, কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে, এবং তার বিভিন্ন রকম যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সে জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট কি সহায়তা সে চায়, এটা তো সে জনগণের কাছেই বলবে। ঠিক আছে, এখন মোদি কি তার সমস্যার সমাধান করতে পারবে? আপনি এখন ইলিশ মাছ দিয়া ভাবতেছেন যে মোদি তার সঙ্গে কথা বলবে গিয়া ডাক্তারের সঙ্গে, মানে মোদির সঙ্গে তার কোনো কথা এখন ঠিক হয়নি, আপনি এখন ফিক্সই করেন। মোদি যখন তার সঙ্গে এখনো পর্যন্ত কথা বলবেন কিনা এটাই তিনি একটা কূটনৈতিক ভাবে তিনি কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাই নাই। ঠিক আছে, তো তারপরে আমি জানি না কিসের ভিত্তিতে তিনি এত পরিকল্পনা করতেছেন, এবং ইলিশ মাছ বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আবার ভারতে পাঠাবার সিদ্ধান্তটা তারই মন্ত্রণালয়ের আরেকটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ছোট করে তাকে আপনার ক্ষুদ্র করে আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন? তো তাহলে আপনি উপদেশটা মানেছেন কিনা, দরকারটা কি? কারণ তার মানে ধরে নেওয়া যায় যে ভারত এবং আমেরিকার যে স্বার্থ এবং তার যে শক্তিগুলো বাংলাদেশে সক্রিয় ছিল যেভাবে, ঠিক এখনো ঠিক সেভাবেই আছে। অবশ্যই আমি তো ডেফিনেটলি আমি অবশ্যই শক্তিগুলো আছে, কারণ এই সরকারই তখন বোঝা যাচ্ছে ভারতের সরকার। আমি এই কথাটা বলেছি যে মানে হাসিনার মতো বিকট না, একটা সফট, একটু মোলায়েম আওয়ামী সরকার হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। আমি তো আশা করেছিলাম যে এটা ডক্টর ইউনূস জনগণের সেন্টিমেন্টটা পরিষ্কার বুঝবেন, এবং বোঝার পরে আপনি দেখেন ইলিশ মাছ একটা খুবই ক্ষুদ্র একটা ব্যাপার, এমন কোনো বিরাট কিছু না। ঠিক আছে, আপনি ইলিশ মাছের দ্বারা দুর্গাপূজাতে আপনি তো নিজে জানেন দুর্গাপূজাতে ইলিশ মাছ লাগে, যে কোনো মাছ হলে লাগে, বলেন? আমরা আগে কি দেখতাম, আমাদের রুই মাছ দেখতাম, আগে হলে কলকাতা বাবুরের রুই মাছ নেওয়া যেত, ইলিশ মাছের কোনো জনপ্রিয় ছিল না। এখন পদ্মার ইলিশ খেতে মিষ্টি খেতে ভালো, পরে পদ্মার হিসাব দিতে পারে, ঠিক আছে, গুড জেস্টার আমরা করতেই পারি, কিন্তু এটা তো একটা পরিস্থিতি। এবং যখন আপনার একটা মন্ত্রণালয় অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তখন আরেকটা মন্ত্রণালয় এটা করতে পারে না, এটা কোনোভাবে কোনো ডেকোরাম কোনো রীতির মধ্যে পড়ে না। তাহলে আপনি এত ভারত প্রেমিক ইলিশ খাওয়ার জন্য আপনার পাগল হয়ে গেছেন। তারপরে তো 5,500 টন হাসিনা 4 বছরে দিয়েছে 5,500 টন, আর প্রফেসর ইউনূস 1 বছরে দিচ্ছে 3,000 টন। এই হচ্ছে অবস্থা।
তা আপনি একটা অতি তুচ্ছ একটা ইলিশ আপনি কিছু করতে পারেন না, আপনি অন্য কি ভারত বিরোধিতা করবেন? আর এখন ভারত বিরোধিতা করেন গিয়ে দেখি আপনি চিটাং হিল ট্যাক্সে কেমনি মোকাবেলা করেন, মানে চিটাং হিল ট্যাক্সের ঘটনাতে এত অস্ত্র করতে আসতেছে, এটা কোথায় ছিল অস্ত্রগুলো? আপনাদের তো এখানে এনএসআই আছে, ডিজিএফ আছে, তারা বলুক করতে গিয়ে অস্ত্রগুলো আসবে। আমরা এটা দেখছি ছবিতে। আপনি আগে একটা যাদেরকে তারা বলে সেটলার বাঙালি, ঠিক শব্দটা খুব খারাপ, এনিওয়ে ঠিক মানলাম, ওখানকার যে বাঙালিদের এটা ডেইলি স্টারও বলেছে সেটলার বাঙালি, হ্যাঁ সেটলার বলেছে, ডেইলি স্টারের মতো পত্রিকা সেটলার বলেছে। তো আমি বললাম যে মাহফুজা নামের বাড়ি তো ত্রিশালে, তো উনি কি ইয়েতে ঢাকায় সেটলার নাকি? দেখেছেন আমি ভাষার ব্যবহারের ক্ষেত্রে, আমাদের গণমাধ্যমগুলো ভাষা ব্যবহারের ক্ষেত্রে এগুলো আপনি ব্যবহার করেন। আপনি যদি মনে করেন যে সেখানে আমি শুরুতে যেটা বলেছি সংবিধানে আপনি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তাদের যে মালিকানার যে ধরন, এটা সংবিধান আপনি স্বীকার করেন না, পরে সংবিধান স্বীকার করেন করে যেটা তাদের জমি, যেটা রিয়েলি তারা যার মালিক মানে গোষ্ঠী সম্পত্তি, এটা তাদেরকে দেন, বাকিটা তো বাংলাদেশের টেরিটরি। আপনি এখন ওখানে হচ্ছে বাংলাদেশের জনগণ তার জায়গায় যাবে, এটা তো আপনি সেটলার বলতে পারেন না। আপনি যদি বলতে পারেন যে আরো সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য বাঙালি এবং ক্ষুদ্র জাতির সদস্যের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেন, আরো ভালো করেন, এটা তো আপনি করতে পারেন, একটা নীতি নিতে পারেন যেখানে আপনার ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারা যেন আপনি কোনোভাবে নিজেদেরকে কি বলে নিরাপত্তাহীন না বোধ করে, এটার পক্ষে আপনি এমন কিছু করবেন না যেটা আপনি সে নিরাপত্তাহীন বোধ করে। ওই জমিগুলো বাংলাদেশে হলো, এটা ছিল বন, এবং বনবাসী ছিলেন যারা বনের রক্ষণ, বনের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার এই বাঙালিদের চেয়েও স্বভাবতই যারা বনবাসী, ঠিক আছে না, এরা আমাদের চেয়ে জানে স্বভাবতই। কৃষি যেমন সম্পর্কে কৃষক ভালো জানে, ফলে বন সম্পর্কে অবশ্যই যারা বনের কাছে থাকেন বনকে রক্ষা করেন, ঐতিহ্যগতভাবে এটা রক্ষা করেন, ফলে সরকারি বনও তারা রক্ষা করেন, আপনি নিজের বনও তারা রক্ষা করেন। ফলে আপনি বলতে পারেন যে আমরা সেই বনগুলো ওখানে রয়েছে, সেই বনগুলোর সুরক্ষার ক্ষেত্রেও আমরা চাই আদিবাসীরা আমাদেরকে সহায়তা করুক, এটা সরকারি জায়গা। ওখানে আপনি কি লাগাচ্ছেন? ওখানে আপনি পেয়ারা গাছ লাগাইছেন, দুনিয়ার যত রকম বাইরের গাছ লাগাইছেন যেগুলো এক্সোটিক স্পেসিস, আপনি বিভিন্ন রকম লোকের কাছে প্রাইভেট জমিগুলো আপনি দিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশ সরকার তো ভুল নীতি ছিল পলিসির ক্ষেত্রে, ওই ভুল নীতিটা ঠিক করতে হবে। আপনি এটাতে ঠিক করার ক্ষেত্রে ক্ষুদ্র জাতির সন্তানের সঙ্গে বসেই ঠিক করতে হবে। আমি আর একটা প্রশ্ন একটু করে রাখি, মানে হয়তো আলোচনার আগে এটা করলে ভালো হতো, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো, একটা আপনি বললেন যে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, এটা একটা মৌলিক সমস্যা, এটা ছাড়া আর কি কি সমস্যা আছে যেগুলো আসলে ট্যাকেল করা দরকার? আর কি কি মানে তাদের এই 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 বিক্ষোভ এবং এই ক্রোধ, এটার পেছনে মালিকানা, এটা ছাড়া আর কি কি আছে? মালিকানা প্রশ্ন, জমির যৌথ মালিকানা, আর যৌথ মালিকানার প্রশ্ন ডেফিনেটলি, এবং তারা যে এখন যে অধিকারটা ভোগ করে যে পার্বত্য চট্টগ্রাম পরিষদ, এটা তো আপনার অন্যান্য স্থানীয় সরকারের চেয়েও তার ক্ষমতা বেশি, তার তো এক ধরনের অধিকার ক্ষমতা সে ভোগ করছে, ঠিক আছে। কিন্তু আপনি এর বাইরে যে সকল আপনার বাঙালি বনাম যে ক্ষুদ্র জাতির সত্তার মধ্যে যে বিরোধ, সামাজিক বিরোধ, যেগুলো বিভিন্ন রকম বিরোধ, এর বাইরে তো আপনার কোনো বড় সমস্যা নাই। তাদের আরেকটা জেনুইন, আমি বলবো এটা জেনুইন অভিযোগ যে সেখান থেকে যে সকল সামরিক স্থাপনা, মানে সামরিক যে আমরা যে ক্যান্টনমেন্ট এবং অঘোষিত জরুরি অবস্থা, অগস্ট, এটা বন্ধ করতে হবে। আমি ডেফিনেটলি এটা যখনই তাদের সঙ্গে আপনি গভীরভাবে আলোচনা করবেন, ইন্টারাকশন করবেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে তাদেরকে অংশগ্রহণ করাবেন, এটা তো চলে যেতে পারে। আমি বলছি না যে কালকে চলে যাবে, এটা মনে করি না, কারণ এটার সঙ্গে অবশ্যই ভারত, প্রতিবেশী ভারত সবসময় নানানভাবে আমাদেরকে ডিস্টার্ব করবে, মায়ানমার নানাভাবে ডিস্টার্ব করবে। এটা করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা, যে কূটনীতি, যে বিভিন্ন রকম ইন্টেলিজেন্সের গোয়েন্দা পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে চিহ্নিত করা, এটা তো একটা রাষ্ট্রের কাজ, তাতে একটা দৈনন্দিন কাজের অংশ এটা। কিন্তু এর বাইরে সামাজিক রাজনৈতিক দিক থেকে আপনি আর একটা মাত্র যে সমস্যা, সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং ভাষা। তো ভাষার সমস্যাটার সমাধান হয়ে যায় যখন আপনি তাকে অধিকার দেন যে নিজের ভাষায় সে নিজের শিক্ষা সে চালাতে পারবে। এটা তো আমাদের রাষ্ট্রীয় নীতি, কারণ আপনি বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, ফলে মাতৃভাষার জন্য তার অধিকার আছে। এগুলো তো বাঙালির লড়াইয়েরই নীতিগত জায়গা এটা। ফলে আমি মনে করি তাদের সঙ্গে যে সমস্যা থাকুন না কেন, এটা যখনই আমরা রাজনৈতিক সামাজিক ভাবে এটাকে যখন সমাধানের জন্য আমরা যখন উন্মুক্ত হব, জেনুইনলি প্রতারণা না করে আমরা যখনই খোলামেলা তাদের সঙ্গে উন্মুক্ত হব, আমি মনে করি এটা সমাধান করা সম্ভব। আপনি প্রচুর যারা ক্ষুদ্র জাতীয় সত্তার যারা প্রতিনিধি, তাদেরকে চেনেন, অনেকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তারা প্রত্যেকে জানেন ওখানে একটা স্বাধীন জম্মুল্যান্ড, এটা একটা এই দাবি করা, এটা কোনো অর্থ হয় না। স্বাধীন জম্মুল্যান্ড আপনি জানেন, স্বাধীন জম্মুল্যান্ড যদি আপনি বাংলাদেশ থেকে আলাদা হতে চান, তার একটা মাত্র উদ্দেশ্য হতে পারে আপনি ভারতের সঙ্গে এটাকে যুক্ত করতে চান, আর তো কোনো কারণ নেই। তাহলে আপনার স্বাধীন জম্মুল্যান্ডটা না করার, যদি না করতে চান, আপনি যেখানে বলে আত্মনিয়ন্ত্রণের অধিকার,
আত্মনিয়ন্ত্রণের অধিকার, বা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার সকল প্রকার অধিকার আপনি যদি ভোগ করেন, আপনি কেন আলাদা হবেন? আপনার তো আলাদা হতে কোনো যুক্তি নেই এবং হবেও না। পৃথিবীতে কোনো দেশে কোনো ছোট দেশ যদি মনে করে বৃহৎ দেশের সঙ্গে থাকতে তার লাভ, সে সব দেশে বড় দেশের সঙ্গে থাকতে সে রাজি আছে। আমাদের সংকটটা তো আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, আমাদের সমস্যাটা তো আসলে বাংলাদেশকে রাজনৈতিকভাবে গঠনের সমস্যা। এটা তো আমাদের সেন্ট্রাল প্রবলেম। এই প্রবলেম সলভ করে সলভ হবে না। আপনি তো একটাকে বাদে একটা করতে পারবেন না। আপনি চালাবেন স্টেট, ঠিক আছে না? আপনি চালাবেন ফ্যাসিস্ট স্টেট, আপনি কোনো গণতান্ত্রিক অধিকার আপনি দেবেন না। আপনি যে সমস্ত কিছুকে, যেটা মিলিটারি প্রবলেম না, এটাকে আপনি বানাবেন মিলিটারি প্রবলেম, তাহলে তো আপনি সংকটটা থাকবেই। এটা তো সামরিক সমস্যা না, এটা সামরিক সমস্যা না। সামরিক সংকটটা তৈরি হয়েছে, এটার জন্য তো আপনার এই আওয়ামী লীগই দেয় 71 সালের পরে, বাঙালি ওখান থেকে এটা উৎপত্তি। তো আমি মনে করি এটা সমাধানের, আমি মনে করি পলিটিক্যালি সমাধানের আপনার ডেফিনেটলি খোলা, এটা করা যায়। কিন্তু আমরা পলিটিক্যাল সমাধানটাকে আমরা কখনোই এটাকে আমরা গ্রহণ করি না। কেন? এটা পেইনফুল, এটা কষ্টকর, এবং এটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, আস্থা তৈরি ব্যাপার, এবং এটা সময় লাগে। এটাতে কালকে সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। কিন্তু এটা ছাড়া আপনার সামনে আসলে আর কোনো পথ নাই, এটা খুব পরিষ্কার এটা। এবং এই ব্যাপারে আমার কোনো প্রকার আমার মনে কোনো দ্বিধা নাই। ক্ষুদ্র জাতির সত্তাকে দমন করে, ক্ষুদ্র জাতির সত্তাকে তাদের যে ন্যায়সঙ্গত অধিকার, এটাকে আপনি অস্বীকার করে এটাকে মিলিটারিলি যদি আপনি দমন করতে চান, মূলত আপনি বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিয়েছেন। কেন? কারণ আপনি চিটাগাং বন্দরের কথা খেয়াল করেন, আপনি ছোট্ট একটা ফেনী জায়গায় একটা ছোট্ট একটা নেক আছে, ঠিক আছে, সেই নেকটা যদি আপনি আলাদা করে ফেলেন, আপনি কিন্তু চিটাগাং বন্দর কিন্তু আপনি হারাবেন। যে কোনো বাংলাদেশের আমাদের কোনো যারা জেনারেলরা আছেন, আমাদের যারা এই সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ যারা বিচক্ষণ যারা নেতা, তারা যদি আমার কথা শুনেন, তারা যদি ভাবেন যে এটাকে মোকাবেলা করা এটা আপনাদের পক্ষে ইম্পসিবল, এটা আপনারা পারবেন না করতে, এবং আপনারা এত বড় বিপদের দিকে ঠেলে দেবেন না বাংলাদেশকে, এবং সেই বিপদের দিকে ঠেলে যদি না দিতে চান, আপনাদেরকে মানতে হবে এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল প্রবলেম, এবং পলিটিক্যাল প্রবলেম আপনারা যদি সমাধান করতে না পারেন, আমাদেরকে এটা সুযোগ দিন, আমরা সমাধান করার চেষ্টা করি। এটা তো পথ না। আপনি তো পথ, আপনি কি করে ওখানে মিলিটারি অপারেশন আপনি করবেন? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রথমেই যে বাঙালিদেরকে যারা মেরেছে, এটা তো প্রথম তাদের তরফ থেকে হয়েছে। আপনি বাঙালিরা মরেছে সেখানে প্রথমে, তারপরে আপনি ওটাকে অস্বীকার করে আপনি অভিযোগটা তুলতেছেন যে না, আপনারা সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে, গুলি করেছে। উইচ ইজ ট্রু। আপনি যেহেতু ওই পরিস্থিতি তৈরি করেছেন, ফলে পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম। এখন প্রত্যেকটা হিসেব রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সহ্য করতে হবে অনেক কিছু। সহ্য না করেন, দেখেন পাকিস্তানের সহ্য না করার ফলে কিন্তু দুই টুকরা হয়ে গেছে, এবং ভারতের সহ্য না করার ফলে মণিপুর স্বাধীনতা ঘোষণা করেছে। ফলে এত সহজ মনে করেন না এটা। আমি মনে করি পলিটিক্যাল সলিউশনটা অলওয়েজ পেইনফুল, সময় লাগে, আস্থাটি করতে তৈরি করতে সময় লাগে, কিন্তু এর বাইরে আপনি যে মিলিটারিলি যে সলভ করবেন কোনো কিছু, এটা আমি মনে করি এটা আমাদের মতন একটা দেশ যেখানে দুর্বল, আমরা যেখানে পর্যন্ত কি করি, এই যে একটা সরকার বানাইছি, এত দুর্বল একটা সরকার দিয়ে আমরা একটা জায়গায় আমরা ছেড়ে দিচ্ছি বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটা করব। আমি জানি না যে এতক্ষণের আলাপে আমাদের দর্শকেরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে গেলেন কিনা। আপনার কাছে জানতে চাইবো যে ঠিক এই অবস্থা থেকে প্রফেসর ইউনূসের সরকার থাকা অবস্থাতেও কি কি করলে এখনো উদ্ধার পাওয়া সম্ভব? আমি একটা কথা বাংলাদেশের জনগণকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে, যে জনগণ ঘটিয়েছে, এবং এই ঘটনাটা ঘটাবার ক্ষেত্রে আমাদের সাধারণ সৈনিকদের অবদান অসমান। এবং এই যে মৈত্রী, ছাত্র ছাত্রী জনতা সৈনিক, এই মৈত্রীটা আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। এই মৈত্রী যদি আমরা ধরে রাখতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা ভুল পথে আমাদের নিতে পারবে। ডক্টর ইউনূস তার হয়তো বা ব্যর্থ হতে পারেন তিনি, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ব্যর্থ হবে না। কারণ আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য বাংলাদেশের এই গণঅভ্যুত্থানটা ঘটেছে। আমাদের তরুণদের মধ্যে অনেক সক্ষম নেতৃত্বে রয়েছে, অনেক বিচক্ষণ তরুণরা রয়েছে যারা এই বুঝতে পারছে যে একটা সাংবিধানিক প্রতিযোগিতা ঘটেছে, তারা বুঝতে পারছে যে একটা সংকটের মধ্যে আমরা এগিয়েছি, তারা কিন্তু এই সংকটকে উত্তরণের জন্য তারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের মোটো ভয় হবার, মোটো আপনার কোনো দিক থেকে হতাশ হওয়ার কোনো কারণ আছে। আমরা যথেষ্ট এগিয়েছি। আমাদের যে প্রত্যাশা আমরা করেছিলাম ডক্টর ইউনূসের কাছ থেকে, আমাদের সেই প্রত্যাশাটা আমরা হতাশ হয়েছি বটে, কিন্তু আমরা মনে করি যে যদি এই সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়, তার মানে এমন নয় যে আমরা ব্যর্থ হবো। আমরা একটা কোনো না কোনো পথ খুঁজে নেব, এবং আমরা ডেফিনেটলি এই গণঅভ্যুত্থানকে একটা বিজয়ী গণঅভ্যুত্থানের দিকে আমরা নিয়ে যাবো। আমরা যেতে পারবো, কারণ আমি তো বাংলাদেশে আছি নাকি,
আপনি ওখান থেকে আছেন, আপনি টের পাচ্ছেন। আমি তো প্রতিদিনই কথা বলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি তো ভাইবটা টের পাচ্ছি, জনগণের যে উত্তাপটা, জনগণের যে আগ্রহ, তার যে অঙ্গীকার, তার যে ভবিষ্যতের দিকে তার যে একটা বাসনা। খেয়াল করেন, আমরা কি কোনোদিনও গঠনতন্ত্র যে একটা তর্কের বিষয় হতে পারে এত বিপুল ভাবে, এটাকে আমরা আগে আন্দাজ করতে পেরেছি? আমাদের এটা আন্দাজ করতে পারি। ফলে জনগণ যেটা নিজেরা, রাজনৈতিক জনগোষ্ঠী তারা নিজেদেরকে নতুন করে গঠন করবে, এই যে নতুন করে স্বপ্ন তারা দেখছে, তারা তাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলবে, তাদের অর্থনৈতিক বিকাশ হবে দ্রুত বেগে, তাদের কোনো বিকার থাকবে না, এই স্বপ্ন দেখতে জনগণ শুরু করেছে। এই স্বপ্নটা আমরা অবশ্যই, আমি মনে করি এটা বাস্তবায়িত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে আপনার ঠেকে দিতে পারে, এটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছে। জনগণের শক্তির উপর আমার 100 ভাগ আস্থা আছে, এবং আমরা তো যতক্ষণ মধ্যে মরি নেই, এখনো মধ্যে বেঁচে তো আসছি, যতক্ষণ মধ্যে আছি আমরা একটা দিকে নিয়ে যাবো। কিভাবে হোক। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফরহাদ ভাই, আপনার এই আলোচনার জন্য। দীর্ঘ আলোচনা আমরা করলাম, আমরা এর পরেও আমরা আলোচনা করব, এবং আপনার দিক নির্দেশনা এবং আপনার বিশ্লেষণ আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে পথ দেখাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটা জিনিস উচ্চারণ করি, আমার একটা স্লোগান, প্রিয় স্লোগান, আপনি নিশ্চয়ই জানেন, আমরা একসাথে বলি, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। খুব খুশি লাগবে নাকি যাতে আমার স্লোগান আপনি দেন, আমি এদের অবশ্যই আমাদের একই স্লোগান পুরনো। আজকে তো না, সে 1857 পর থেকে এই স্লোগান শুরু হয়েছিল, একজন উর্দু কবি, এবং তারপরে ভগৎ সিং থেকে আরম্ভ করে বাংলার এই পুরো হিন্দুস্তানের স্লোগান।